আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক পরিচালিত ধারাবাহিক এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাসুদুর রহমান। গত ক্লাসে আমি তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে সমাস নিয়ে আলোচনা করেছিলাম, আর সেটি ছিল প্রথম পর্ব। আমি আগেই বলেছি সমাস আলোচনা শেষ করতে বেশ কয়েকটি পর্ব লেগে যাবে। সেই ধারাবাহিকতায় আজ আমি দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। প্রথম পর্বে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব এবং কর্মধারয় সম্পর্কে। আজ দ্বিতীয় পর্বে তৎপুরুষ এবং বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহ আমার এই মাল্টিমিডিয়া ক্লাসটি দেখবে বলে আমি আশা রাখি। চলো সবাই মাল্টিমিডিয়া পরিবেশনায়। আমরা সমাস আলোচনার দ্বিতীয় পর্বে আবারও স্বাগত জানাচ্ছি। দেখো দ্বিতীয় পর্ব, আর আজ আমি আলোচনা করব তৎপুরুষ ও বহুব্রীহি সমাস সম্পর্কে। দেখো তৎপুরুষ সমাস, এটি বিভক্তি লোপের সমাস। দেখো পূর্ব পদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। এ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে। তো পূর্বপদের বিভক্তি অনুসারে তাদের নামকরণ করা হয়। যেমন বিপদকে আপন্ন, দেখো বিপদাপন্ন। দেখো এখানে সমস্ত পদে দ্বিতীয়া বিভক্তি কে লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দেখো এই যে কে বিভক্তি, ব্যাস বাক্যের পূর্বপদের এই কে বিভক্তি এখানে সমস্ত পদে পাওয়া যাচ্ছে না, লোপ পেয়েছে। তাই বিপদাপন্ন এটি হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস 9 প্রকার। তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নয়ী তৎপুরুষ, রূপ তৎপুরুষ, অলুক তৎপুরুষ। আমরা একে একে প্রত্যেকটি প্রকার সম্পর্কে উদাহরণসহ আলোচনা করব। সংক্ষেপে দেখো দ্বিতীয়া তৎপুরুষ, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পাবে। পূর্বপদে দ্বিতীয় বিভক্তি কে রে থাকবে আর সমস্ত পদে সেটি লোপ পাবে। আবার দেখো ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, পরলোকে গত, পরলোকগত। দেখো কে কে এগুলি লোপ পেয়েছে। চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী ব্যাপ্তি অর্থে। আশা করি বুঝতে পেরেছ। আবার দেখে নাও, তোমরা বোর্ড বইটি ভালো করে পড়বে, আর অনেক উদাহরণ দেওয়া আছে। এবার আমরা কিছু অনুশীলন করি। দেখো প্র্যাকটিস। রথ দেখা, গা ঢাকা, বীজ বোনা, ভাত রাধা, ছেলে ভোলানো। দেখো এই সবগুলি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে দেখো রথকে দেখা, আমরা ভেঙে দেখি। রথকে দেখা, গাকে ঢাকা, বীজকে বোনা, ভাতকে রাধা, ছেলেকে ভোলানো। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, আশা করি পারবে। তৃতীয়া তৎপুরুষ সমাস। দেখো তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লোপ পাবে যদি থাকে পূর্বপদে তৃতীয় বিভক্তি, সেগুলি লোপ পাবে। যেমন মন দিয়ে গড়া, মন গড়া। শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। মধু দিয়ে মাখা, মধু মাখা। ধনে আঢ্য, ধনাঢ্য। এখানে যদিও এখানে বিভক্তিটি দেখা যাচ্ছে না, তবে এখানে হবে ধন দ্বারা আঢ্য। আঢ্য মানে সমৃদ্ধ, ধনাঢ্য। এক দ্বারা এখন। মন দিয়ে গড়া, মন গড়া। দেখো এই যে হীন শূন্য,
উন হীন শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়, ভালো করে মনে রাখবে। এবং উপকরণবাচক পদ পূর্বপদে বসলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। আবার দেখে নাও। এবার দেখো কিছু আমরা অনুশীলন করি। দেখো, বিদ্যা দ্বারা হীন, এই যে বলছিলাম উন হীন শূন্য, এখানে আমরা হীন পেলাম, বিদ্যা দ্বারা হীন। জ্ঞান দ্বারা শূন্য, আচ্ছা অগ্নি দ্বারা উৎপাত, ঘি দ্বারা ভাজা, ছায়া দ্বারা শীতল। তোমরা আরও প্র্যাকটিস করবে মূল বই দেখে। চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্বপদে কে জন্য নিমিত্ত বিভক্তি লোপ পাবে। গুরুকে ভক্তি, গুরু ভক্তি। আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা। বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি। দেখো, কে জন্য নিমিত্ত, এই তিনটি বিভক্তি লোপ পেয়ে হয় চতুর্থী তৎপুরুষ সমাস। যথারীতি অনুশীলন। দেখো, বিয়ের জন্য পাগলা, তোমাদের এইভাবে আসবে পরীক্ষায়, বিয়ে পাগলা কোন সমাস ভেঙে দেখাও। ছাত্রাবাস, ডাক মাসুল এভাবে আসবে। তো সেই হিসাবে আমাদের এই প্র্যাকটিসগুলি করা আর কি, অনুসরণ করা। বিয়ের জন্য পাগলা, ছাত্রদের জন্য আবাস, ডাকের নিমিত্ত মাসুল, চোষের নিমিত্ত কাগজ, তপের নিমিত্ত বন। পঞ্চমী তৎপুরুষ সমাস, অর্থাৎ পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে ইত্যাদি লোপ পাবে। দেখো, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। ঋণ হতে মুক্ত, ঋণ মুক্ত। দেখো, হ্যাঁ, হতে থেকে চেয়ে আমরা পেলাম, তাহলে খাঁচা ছাড়া, পরাণ প্রিয়, ঋণ মুক্ত সবগুলি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। মূল বই দেখে প্র্যাকটিস করবে। আমরা কিছু অনুশীলন দেখি। দেখো, একদম সহজ, আমি উত্তর না দিলেও তোমরা পারবে এগুলি। দেখো, স্কুল থেকে পালানো, জেল হতে মুক্ত, জেল হতে খালাস, বটা হতে খসা, আগা হতে গড়া। এবার আসি অতি গুরুত্বপূর্ণ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তোমরা এই অংশটুকু ভালো করে খেয়াল করবে, কারণ এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাসের কিছু গঠন রয়েছে, তোমরা এগুলি মনে রাখবে, তোমাদের মূল বইয়ে দেওয়া আছে। দেখো, র এর পূর্বপদে র এর বিভক্তি লোপ পাবে। এখন আমি উদাহরণ দেব আর এর গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো, গজনীর রাজা, গজনী রাজ। দেখো, এখানে কিন্তু গজনীর ষষ্ঠী বিভক্তি র এখানে লোপ পেয়েছে, কিন্তু এখানে পাশাপাশি গঠনটাও খেয়াল করবে। দেখো, গজনীর রাজা, এখানে ব্যাসবাক্যে রাজা শব্দ সমস্ত পদে গিয়ে রাজ হয়। এটি শুধু এই সমাস না, সব সমাসেরই প্রায় বৈশিষ্ট্য যে রাজা রাজ হয়ে যায়। দেখো, এখানে তোমাদের ষষ্ঠী বিভক্তি লোপের পাশাপাশি তোমরা এই জিনিসটি খেয়াল করবে যে রাজা সমস্ত পদে গিয়ে রাজ হয়ে গেল। পিতার ধন, পিতৃধন। এখানে দেখো, পিতা শব্দটি হয়ে গেল পিতৃ। তোমরা ওই ষষ্ঠী বিভক্তি লোপ পাওয়ার পাশাপাশি তোমরা এই গঠনটি মনে রাখবে। দেখো, পিতা হয়ে গেল পিতৃ, মাতার সেবা, মাতৃসেবা, মাতা হয়ে গেল মাতৃ, ভ্রাতার স্নেহ, ভ্রাতৃস্নেহ, এখানে ভ্রাতা হয়ে গেল ভ্রাতৃ। অনহের পূর্বভাগ, পূর্বাহ্ন। দেখো, কালের কোনো অংশ মানে পরপদ হলে, অংশবাচক পদ পরপদ হলে সেটি পূর্বে চলে আসে, সমস্ত পদে গিয়ে এটি পূর্বে চলে আসে। এই দেখো, পূর্বাহ্ন। এখানে পূর্বভাগ, এটা অংশবাচক পদ, এটি শেষে আছে পরপদ, আর এখানে দেখো প্রথমে চলে আসছে। পথের অর্ধপদ,
দেখো অর্ধ শব্দ পরপদ হলে এখানে অর্ধ শব্দ যদি পরপদ হয় তাহলে সেটি সমস্ত পদে এসে পূর্বপদে স্থান পায়। ইংরেজি শব্দকে গতিশীল করার জন্য এমনটি হয়। মৃগীর শিশু, মৃগ শিশু, ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ। এখানে দেখো যদি পরপদে শিশু দুগ্ধ শব্দ থাকে তাহলে তার আগে পূর্বপদে স্ত্রীবাচক পদ সমস্ত পদে এসে পুরুষবাচক হয়ে যায়। দেখো মৃগী হয়ে গেল মৃগ, ছাগি হয়ে গেল ছাগ। আশা করি বুঝতে পেরেছ। পথের রাজা, রাজপথ। এখানে দেখো প্রথমটা দেখিয়েছিলাম যে রাজা রাজ হয়, এখানেও সেই রাজা রাজ হয়ে গেল, কিন্তু পরিবর্তনটা হচ্ছে যে অনেক সময় রাজা শব্দ পরপদ থাকলে সেটি সমস্ত পদে গিয়ে পূর্বপদে চলে আসে। দেখলাম, তোমরা আবার দেখে নাও, তোমাদের মূল বোর্ড বইয়ে দেওয়া আছে, ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন চলে আসে। দেখো এবারে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো অলুক ষষ্ঠী, অলুক এই শব্দটি কিন্তু আমরা এর আগেও দেখেছি, সামনে আরও পাবো হয়তোবা। দেখো হ্যাঁ পাবো আমরা। দেখো অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, অর্থাৎ ষষ্ঠী বিভক্তির লোপ পাবে না। অলুক মানে লোপ পাবে না, দেখো লুক হবে না। দেখো পূর্বপদে র এর বিভক্তি লোপ পায় না এই সমাসে। যেমন ধরো ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, দেখো যা তাই, এখানেও র, এখানে র, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। মাটির মানুষ, মাটির মানুষ। মামার বাড়ি, মামার বাড়ি। সাপের পা, সাপের পা। মনের মানুষ, মনের মানুষ। কলের গান, কলের গান। ভ্রাতার পুত্র, ভ্রাতুষ পুত্র, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। তো তোমরা দেখো আরও অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নাও। সপ্তমী তৎপুরুষ। এবার দেখো পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অ তে লোপ পাবে। যেমন গাছে পাকা, গাছ পাকা। দেখো এ বিভক্তি যে সপ্তমী বিভক্তি এ লোপ পেয়েছে। নীতিতে নিষ্ঠা, নীতি নিষ্ঠা। দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। দেখো অনেক সহজ। এবারে আমরা অনুশীলন করতে পারি। দেখো অনুশীলন, বাকপটু, গলা ভরা, তালকানা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত। তোমরা, আমি উত্তর না দিলেও তোমরা পারবে, চেষ্টা করো। আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো বাকে পটু, গলায় ভরা, তালে কানা, অকালে মৃত্যু, বিশ্বে বিখ্যাত, সবগুলি সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। নয় তৎপুরুষ সমাস। দেখো নয় অর্থ হচ্ছে, দেখো নাবাচক। দেখো পূর্বপদে নাবাচক নয় অব্যয়, না, নেই, নাই, নয় বসে, বসে এই সমাস মূলত গঠিত হয়। দেখো ন আচার, অনাচার। ন কাতর, অকাতর। নয় ধোয়া, আধোয়া। দেখো দেখো নাবাচক অব্যয় সামনে রয়েছে, আর এই জন্য এটি নয় তৎপুরুষ সমাস। এবার দেখো আমরা কিছু অনুশীলন করি। অনুশীলনটি ভালো করে মনে রাখবে, এই অনুশীলনটি অনেক গুরুত্বপূর্ণ। দেখো অলৌকিক, অকেশা, অসুর, অকাল, অঘাট, অবিশ্বাস। দেখো ন লৌকিক, ন কেশা, ন সুর, ন কাল, ন ঘাট, ন বিশ্বাস। দেখো যদি এখানে না অর্থ আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এই না অর্থ না বুঝিয়ে এখানে অন্য অর্থ জ্ঞাপন করে। দেখো যেমন ধরো ভিন্নতা অর্থ, অল্পতা অর্থে, বিরোধ অর্থে, অপ্রশস্ত অর্থে, মন্দ অর্থে, অভাব অর্থে। দেখো এখানে অলৌকিক, নলৌকিক, এই নটা আসলে না অর্থে না, দেখো এটা ভিন্নতা অর্থে। নকেশা, এই প্রত্যেকটি, হ্যাঁ নায়ের অর্থ এখানে দেখো দেওয়া আছে ভিন্নতা অর্থে।
অকেশা অল্পতা অর্থে, অসুর বিরোধ অর্থে, অকাল অপ্রশস্ত অর্থে, অঘাট মন্দ অর্থে, অবিশ্বাস অভাব অর্থে। তাহলে তোমরা এগুলি দেখতে না অর্থে মনে হয়, আসলে এই ছয়টি মূলত এই ছয়টি দেখো তোমাদের বোর্ড বই দেওয়া আছে। এই ছয়টি দেখো, এই যে 6 রকম অর্থ এখানে আমরা পেলাম। তোমরা এই অংশটুকু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন চলে আসে। উপপদ তৎপুরুষ সমাস, এটি অতি গুরুত্বপূর্ণ। দেখো, পূর্বপদে বিশেষণ এবং পরপদে কৃদন্ত পদ থাকে। হ্যাঁ, পূর্বপদে আমি অত্যন্ত সংক্ষেপে এটি বলছি যে পূর্বপদে বিশেষ্য এবং পরপদে কৃদন্ত পদ থাকে, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, সংজ্ঞাটি হচ্ছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তোমরা এই সংজ্ঞাটি বই খুলে দেখবে, এভাবে লেখা আছে সম্ভবত। যাও আমি এখন শর্টকাটে বোঝানোর জন্য দেখো, পূর্বপদে বিশেষ্য এবং পরপদে কৃদন্ত পদ থাকে। দেখো, জলে চরে যা জলচর, জল দেয় যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। দেখো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, দেখো পরবর্তী ক্রিয়ামূল, দেখো এখানে ক্রিয়ামূল রয়েছে, ক্রিয়ামূলের সঙ্গে একটি প্রত্যয় আছে। তাহলে এই কৃদন্ত পদ দেখো এখানে খেয়াল করো, চর। হ্যাঁ, এর ঠিক আগের পদটি হচ্ছে উপপদ, জল। হ্যাঁ, জল, পঙ্ক, এইগুলো হচ্ছে উপপদ। কেন উপপদ? ঠিক পরের পদটি হচ্ছে কৃদন্ত পদ। এই কৃদন্ত পদ আর উপপদ মিলে তৈরি হয় উপপদ তৎপুরুষ সমাস। সংজ্ঞাটি আমি আবার বলছি, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় উপপদ, আর এই উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস গঠিত হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। অনুশীলন করি আমরা কিছু। দেখো, পকেট মার, ধামা ধরা, পাতা চাটা, মাছি মারা, ঘর পড়া। দেখো উপপদ এখানে আমরা পাচ্ছি। দেখো, প্রত্যেকটি বিশেষ্য পদ, পকেট, ধামা, পাতা, মাছি, ঘর, এজন্য বলছিলাম যে বিশেষ্য প্লাস কৃদন্ত পদ। দেখো, পকেট মারে যে, ধামা ধরে যে, পাতা চাটে যে, মাছি মারে যে, ঘর পোড়া যে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি বহুব্রী সমাস। আসলে আমি আজকে বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব না, তার কারণ তৎপুরুষ অনেকগুলি প্রকারে বিভক্ত, তো তোমরা ওইগুলি ভালো করে মনে রাখবে। আর আমি এই বহুব্রী সমাস সম্পর্কে, যদিও আমার ঘোষণা ছিল বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব, তো আসলে এই সমাসগুলির মানে বিস্তৃতি এত বেশি যে আসলে দুটি একসঙ্গে আলোচনা করলে তোমরা হয়তো ধারণ করতে পারবে না। তাই আমি আগামী ক্লাসে বহুব্রী সমাস সম্পর্কে আলোচনা করব। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, অনেক অভিনন্দন আমার এই ক্লাসটি দেখার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।